বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে নির্যাতিতরা। হাইকোর্ট ৬ মাসের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা নিষ্পত্তির নির্দেশনা দিলেও মানা হচ্ছে না। এইচএসসি পরীক্ষা না হওয়ায় বুয়েট ও মেডিকেলে ভর্তি প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা, মূল্যায়নে সূক্ষ্ম হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় সমন্বিত পরীক্ষার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রুবেল, শিখ হোটেলে এক গৃহবধূ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মৃতদেহটি এখন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। আমরা এখন মর্গে অবস্থান করছি। আমরা দেখতে পেয়েছি ঠিক 2 মিনিট আগে যে মেয়ের নিহত হয়েছে সাথী, তার বাড়ি ঢাকার বাড্ডায় বলা হচ্ছে। তবে তার বাবার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটি বিষয়টি বলছে, অর্ণব শেখের সাথে তার মেয়ের কিভাবে সম্পর্ক তারা কিছুই জানতেন না। তবে 7 দিন আগে মেয়ে বাসা থেকে বের হয়েছিল। বের হওয়ার পর তার আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি বলে মেয়ের বাবা অভিযোগ করেছেন। আমরা মেয়ের বাবা আরও যে বিষয়টি বলছে যে তারা যে কক্সবাজার আসছে এবং কক্সবাজারে কোথায় আছে এই কিছুই জানে না। পরবর্তীতে পুলিশ তার মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এরকম খবর পাওয়ার পর তারা কক্সবাজারে ছুটে আসেন। আমরা এছাড়াও কক্সবাজারে যে হোটেলটিতে মেয়েটির ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে সেই হোটেলে গিয়েছিলাম। হোটেলের সিসি ক্যামেরা আমরা দেখেছি গতকাল সকাল 10টা 5 মিনিটের দিকে হোটেলে উঠেন এবং হোটেলে কর্তৃপক্ষ তাদের জাতীয় পরিচয়পত্র চাইলে সেই পরিচয়পত্র দেখাতে না পেরে তারা অবশেষে এফিডেভিট মূলে যে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিল সেটির কপি দেখিয়ে তারা হোটেলে উঠেন। কিন্তু হোটেলে রাত 9টার পরে যখন হোটেল বয় দরজায় টুকাটুকি করছিলেন কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে পরবর্তীতে হোটেল বয় যখন দরজার লক খুলতে ঝুলন্ত অবস্থায় মেয়ের মৃতদেহ দেখতে পান তখন পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে। এখানে হচ্ছে যে বিষয়টি আমরা হোটেলের যে প্রবেশের সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি, কিন্তু হোটেলের যে কক্ষে তারা অবস্থান করছিল সেই কক্ষের যে সিসিটিভির ফুটেজ রয়েছে সেটি হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে দেখাতে পারেনি। তো খবর এই ছিল আমার কাছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গ থেকে সবশেষ। সুজাউদ্দিন রুবেল জানাচ্ছিলেন কক্সবাজারে নারী পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে সে বিষয়ের খবর। আদালতের রায়ই আদালত মানে না। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে 1.5 বছর আগে উচ্চ আদালত নির্দেশ দিলেও মানা হচ্ছে না বিচারিক আদালতে। এমনকি উচ্চ আদালতেও ঝুলছে বছরের পর বছর। আর আইনেরই ফাঁক করে জামিনে বের হয়ে যায় অনেক আসামি। রিপোর্ট আফজাল হোসেনের। বিচারে গতি আনতে এবং ঝুলে থাকা মামলার বোঝা কমাতে 1.5 বছর আগে 7 দফা নির্দেশনা দিয়েছিলেন উচ্চ আদালত। 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির সময় বেঁধে দিলেও এর কোনো প্রভাব পড়েনি বিচারে। আদালত ঘুরে যার সত্যতা মিলে এমন পরিস্থিতি দেখে হতাশ উচ্চ আদালত। যদি এটুকু আমরা মেনে চলতে পারি তাহলেও কিন্তু এই ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ট্রাইব্যুনালগুলোই এই নির্দেশনাগুলো কিন্তু মানছেন না। যদি কেউ না মেনে থাকেন তাহলে এগুলো কন্টেম আকারেই এখানে বিচার হওয়া উচিত তাদের বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দিলেন নানা অজুহাত। বিচার যে দীর্ঘতা সূচিতে সৃষ্টি হয় এর একমাত্র কারণ হচ্ছে তদন্ত ব্যাপার তো আছেই, অনেক সময় তদন্ত দেরি হয়ে যায়, তারপরে সাক্ষী না আসে। দেখা গেছে যে সাক্ষীর সমান পাঠানোর পরেও সাক্ষীরা আদালতে আসে না। 5 বছরের বিলম্ব বা 5 বছরের অধিক মামলা বিচারাধীন আছে, এরকম মামলা আপনি 9টা কোর্টে পাবেন না। বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগে অনেক আসামি বের হয়ে যাচ্ছেন জামিনে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় বলছে এখন আর সে সুযোগ দেয়া হবে না। কেউ যেন আইনের ফোড়ফাকর তৈরি করে বেরোয় না যেতে পারে সেদিকে আমরা সুদৃষ্টি 90 দিনে যাতে শেষ হয় সেই ব্যবস্থা আমরা করতেছি। ঢাকার 9টি সহ দেশের 101টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা 2 লক্ষাধিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে গণধর্ষণের অভিযোগে 8 জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাঁচলাইশ ডিসি উত্তর অফিসে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। কমল,
ধন্যবাদ কবির। বন্দরনগরী চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় গত রাতে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এক নারী সহ 8 জনকে গ্রেপ্তার করেছে চাঁদগাঁও থানা পুলিশ। গত রাতে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে যেটি বলা হচ্ছে তাদেরকে এরপরে তারা বিভিন্ন স্থানে তারা অভিযান শুরু করে এবং সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু তারা এখানের মধ্যে তারা অভিযান চালিয়ে তারা মোট 7 জন পুরুষ এবং 1 জন নারীকে আটক করেছে। এখন তাদেরকে নিয়ে আসা হয়েছে ডিসি নর্থ অফিসে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরে কিন্তু ওই ভুক্তভোগী নারী যে মামলাটা করেছেন সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এই ঘটনায় মোট 10 জন জড়িত ছিলেন। এর মাঝে কিন্তু তারা 7 পুরুষ এবং 1 নারী সহ 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছে এবং গ্রেপ্তারকৃতদেরকে কিন্তু ইতিমধ্যে ডিসি নর্থ অফিসে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মূলত জিজ্ঞাসাবাদ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসামি এইমাত্র তাদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ পরে হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে চট্টগ্রাম আদালতে এবং সেখানে তাদেরকে তো রিমান্ড চাইবে এমনটি আমরা জানতে পেরেছি। বলা চলে যে গত রাতে ধর্ষণের ঘটনা ঘটে এবং যে ঘটনার মধ্যে অন্তত 10 জন জড়িত ছিল এমনটি তথ্য পেয়েছে পুলিশ। সে তথ্য পুলিশের মধ্যে এবং এখন পর্যন্ত তারা 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকি 2 জন এখনো পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ডিসি অতিরিক্ত উপকমিশনার উত্তর বিভাগের বিজয় বসাক আমাদেরকে জানিয়েছেন। তারপরে দেখতে পাচ্ছেন আসামিদেরকে এখন গাড়িতে করে আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরে চূড়ান্ত তাদেরকে কাকে কয়দিন রিমান্ড চাইবে সেটা হয়তো তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন এটি বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে 8 জনকে নিয়ে আসছে, তবে তারা নিজেরাই কিন্তু নির্দোষ দাবি তারা এখানে অন্য ঘটনা রয়েছে কিনা সেটি পুলিশ অনুসন্ধান করছে। তো এই যে 8 জন তারা পালাক্রমে এই গৃহবধূকে ধর্ষণ করেছে এমনটি অভিযোগ রয়েছে পুলিশের কাছে। সেই অভিযুক্তদের মধ্যে কিন্তু এই 8 জনকে এখন পর্যন্ত 7 জন পুরুষ 1 জন নারীকেও আমরা দেখেছি। সেই নারীও এই মামলায় গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় যে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে সেই গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ মোট 1 নারী এবং 7 পুরুষকে তারা আটক করেছে। সেই আটককৃতদেরকে এখন জিজ্ঞাসাবাদের জন্য এই চাঁদগাঁও এলাকায় যে 5 যে ডিসি নর্থ অফিস আছে সেখানে নিয়ে আসা হয়েছে। তো খুবই এখন পর্যন্ত আমার কাছে এই ছিল চট্টগ্রামে গত রাতে চাঁদগাঁও এলাকায় যে গৃহবধূ গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও 2 জন পলাতক রয়েছে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। চট্টগ্রামে গণধর্ষণের অভিযোগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে জানাচ্ছিলেন কমল দে। ভাসমান জীবনেও স্বপ্ন বুনছে ছোট্ট শিশুরা। ধলেশ্বরীর শাখা নদীতে নৌকায় বসেই চলে শিক্ষার আলো গ্রহণ আর ছড়ানোর কাজ। বিস্তারিত থাকছে সংবাদের শেষ দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 17 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1278 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,75,870 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 11,256 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 20,50,669 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,278 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,75,870 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,477 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,596 জন। মোট সুস্থ হয়েছেন 2,89,912 জন। সময় সংবাদে আরও থাকছে। চড়া সুদের ঋণ নিয়ে আকামার মেয়াদ বাড়ালেও নানা জটিলতায় সৌদি ফেরা নিয়ে শঙ্কায় বহু প্রবাসী। 20 অক্টোবর থেকে ঢাকায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট শুরু। করোনা পরিস্থিতিতে যেহেতু এবার এসএসসি পরীক্ষা হচ্ছে না, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বুয়েট ও মেডিকেলে ভর্তির জন্য মুখিয়ে থাকেন হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন, বুয়েট মেডিকেলে ভর্তির ক্ষেত্রে হয়তো কিছু শিক্ষার্থী বঞ্চিত হতে পারে, তবে সেই বঞ্চিতের সংখ্যা কতটা কমানো যায় সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন তারা। রিপোর্ট আতিকুর রহমান তমালের। উচ্চ মাধ্যমিক এমন একটি ধাপ যেখানে অনেক সময় ভালো শিক্ষার্থীও ফেল করে, আবার মধ্যম মানের অনেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা সেই ধাপকেই ধসিয়ে দিয়েছে। যেহেতু পরীক্ষাই হচ্ছে না, তাই প্রশ্ন দেখা দিয়েছে বুয়েট মেডিকেলে ভর্তির উপায় কি। সাধারণত এসএসসি ও এইচএসসির সর্বোচ্চ নম্বরধারীরা বুয়েট মেডিকেলে ভর্তির ফর্ম নিতে পারেন। সংখ্যার হিসেবে বুয়েটে 1200 আসনের জন্য লড়াই করেন 8 থেকে 10,000 শিক্ষার্থী। আর দেশের সব মেডিকেল মিলে 4,000 আসনের জন্য পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় অন্তত 80,000। কিন্তু এবার সেই সংখ্যা নির্ধারিত হবে এসএসসি ও জেএসসির গড়ের ভিত্তিতে। এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে শিক্ষার্থীরা।
সরকারের এই সিদ্ধান্ত নেওয়াটা যুক্তিসঙ্গত ছিল, কেননা আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থী এই করোনা ভাইরাসের মধ্যে স্বাভাবিক মানসিকতা নিয়ে পরীক্ষা দিতে পারতাম না। আমি মনে করি আমার পরীক্ষাটি এবার ভালো হতো, কারণ আমার প্রিপারেশনটা একটি ভালো পর্যায়ে ছিল। অনেকের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তারা এবার পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না। কুয়েট কর্তৃপক্ষ বলছে তারা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি। রেজাল্টটা আপনার পাবলিশ হওয়ার পরে তখন হয়তো একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে আমাদের কর্ম পরিকল্পনা কি হবে ভর্তির ব্যাপারে সেটা হয়তো সিদ্ধান্ত নেবে। শিক্ষাবিদরা বলছেন মূল্যায়ন করতে হবে সূক্ষ্মভাবে। আমরা যে পদ্ধতি অনুসরণ করি না কেন সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। এরকম একটা পদ্ধতি প্রণয়ন করা উচিত যেখানে অসন্তুষ্টির পরিমাণটা সবচেয়ে কম হয়। আমার তো এটা মনে হয় যে এই করোনাকালীন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এই ইস্যুগুলো নিয়ে বসা উচিত ছিল। শিক্ষাবিদরা আরো বলছেন যেহেতু করোনার কারণে পরীক্ষাই হলো না, তাই করোনা ঠেকাতে মেডিকেল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো এবার সব প্রকৌশল সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও সমন্বিত পরীক্ষা নেওয়া উচিত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এনজিও থেকে চড়া সুদে নেয়া ঋণের টাকায় বাড়িয়েছেন আকামার মেয়াদ। কিস্তির চাপ, সেই সঙ্গে দ্রুত সৌদি ফিরতে না পারলে রয়েছে চাকরি হারানোর শঙ্কা। এতে মরিয়া হয়ে টোকেন ও টিকিট সংগ্রহের আগের দিন রাত থেকেই বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় জমান সৌদি গমনেচ্ছুরা। চাকরি বাঁচানোর তাগিদ থাকলেও ৩-৪ দিন অপেক্ষা করেও সাউদিয়া এয়ারলাইন্সের টিকিট না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। ভোর থেকেই রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাউদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লম্বা লাইনে দাঁড়ান সৌদি প্রবাসীরা। ঘন্টার পর ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত টিকিট পাননি অনেকে, আবার কেউ কেউ 4 থেকে 5 দিনের অপেক্ষায় থেকেও ব্যর্থ হয়েছেন। আমি 20 তারিখে নিয়ে এই যে ঘুরতেছি, আজ পর্যন্ত আমি টিকিট পাইতেছি না। গত 2 দিন যাবত সারাদিন বসায় রাখছি টিকিট দেওয়ার কথা বলে, টিকিট দেয় নাই। টিকিট নামের সোনার হরিণ ধরতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মতিঝিলে বিমান কার্যালয়ে সৌদি প্রবাসীরা। তারা জানালেন প্রতিটি মুহূর্ত কাটছে আকামা বাড়াতে নেওয়া ঋণ পরিশোধের চাপ আর চাকরি হারানোর শঙ্কা নিয়ে। যদি ইনকাম করতে পারি তাহলে আকামা বানাতে পারবো, আর যদি ইনকাম না করতে পারি অনিশ্চয়তার ভিতরে ভুগবো। জানি না কি হবে, কি আছে নসিবে। 3.5 লাখ টাকা এনজিও থেকে ঋণ করে আমি আমার কফিলের মাধ্যমে আমি দিয়ে পাঠাইছি। এখন জানি না যে এই টাকা কিভাবে আমি শোধ দেবো। আগেকার কাজের সিস্টেম আমার পাবো কিনা এখন আমি নিশ্চয়তা নাই। শুক্রবার সকাল 10টার পর থেকে বিমানের টোকেন ও টিকিট বিতরণ শুরু হয়। টিকিট দিয়েছি আমরা 25 তারিখে, 22 তারিখ সকাল 10 টাকা পৌঁছবার লাগবে। কোম্পানিতে যে কাজে যোগ দিতে পারবো। ভোগান্তি কমাতে 2 ঘন্টা আগে অর্থাৎ প্রতিদিন সকাল 8টা থেকে টিকিট ও টোকেন দেওয়ার দাবি জানান সৌদি প্রবাসীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী 20 অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স। নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে এয়ারলাইন্সটি। প্রথম ধাপে সপ্তাহে 2টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীর মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি 20 অক্টোবর স্থানীয় সময় রাত 8টা 35 সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওই দিন রাত 11টা 55 আবার ঢাকা থেকে ছাড়বে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে না, তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি 14 দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে যেতে হবে। এজন্য অতিরিক্ত প্রায় 1.5 লাখ টাকা খরচ হতে পারে, যা যাত্রীকে বহন করতে হবে। সময় সংবাদে আরও থাকছে। শান্তিতে নোবেল পুরস্কার পেল বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংঘাতপূর্ণ এলাকায় ক্ষুধা মোকাবেলায় ভূমিকার জন্য এই স্বীকৃতি। $200 টাকায় ঠেকেছে কাঁচামরিচের কেজি, 50 টাকার নিচে মিলছে না শাকের আটি। প্রতি পিস পেঁপে ও চাল কুমড়া 40 টাকায় মিললেও গাইবান্ধার পুরাতন বাজারে প্রকারভেদে 60 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে সবজি। এজন্য ব্যবসায়ীরা বন্যার দোহাই দিলেও সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। আতাউল হক সাগরের ক্যামেরা রিপোর্ট হেদায়েতুল ইসলাম বাবুর। শহরের বাসিন্দা মামুনুর রশিদ। মাছ মাংস বাদে সবজির জন্য তার শুক্রবারের বরাদ্দ ছিল 300 টাকা। 800 টাকাতেও ব্যাগের তলানিতে শাকসবজি। বাজারে মধ্যবিত্তদের যখন ঘাম ছুটছে, তখন নিম্নবিত্তদের অবস্থা আরও কাহিল।
আগে আমরা 1 কেজি করে 1 কেজি নিচে কিনতাম নাকি কাঁচা বাজার পটল বেগুন এগুলি, এখন যে দাম বাড়ছে আর কি মনে করেন যে ডাবলের ডাবল 3 ডাবল হয়ে গেছে। সব দিক দিয়ে নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে আছে এবং অনেক ভোগান্তিতে আছে। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন পরপর 4 দফা বন্যায় শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে, ফলে স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম। আমদানি না হলে তো আর হচ্ছে না, সবজির দাম কম দিয়েছে না, প্রতিদিন দিন গেলেই বাড়তেছে। এখন কিছু টুকটাক রাজশাহী থেকে আসতেছে, কুষ্টিয়া থেকে আসতেছে, দক্ষিণাঞ্চল থেকে কিছু কিছু আসতেছে, যার কারণে আমাদের জিনিসগুলো দাম বেশি। এই অবস্থায় অজুহাত খাড়া করার পেছনে কোনো সিন্ডিকেট আছে কিনা খতিয়ে দেখার দাবি সচেতন মহলের। শাকসবজি যে এই মুহূর্তের মধ্যে যে দামগুলো বেড়ে যায়, এটি নিঃসন্দেহে একটি সিন্ডিকেট এখানে নিঃসন্দেহে কাজ করে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 5000 হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে, তার মধ্যে বন্যায় নষ্ট হয়েছে 462 হেক্টর সবজি ক্ষেত। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিরাজগঞ্জের সদর উপজেলার 5 ঠাকুরি গ্রামে যমুনার ভাঙন কিছুটা কমলেও আতঙ্কে কাটেনি নদীপাড়ের মানুষের। ভাঙন থেকে ভিটেমাটি বাঁচাতে ঘরবাড়ি ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন তারা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর পদক্ষেপ না থাকায় বারবার ভাঙনের শিকার এই জনপদ। ভাঙনের হাত থেকে রক্ষার জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গেই আরও আগ্রাসী হয়ে ওঠে যমুনা। তীব্র স্রোতের আঘাতে ভাঙছে পাড়। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত 1/2 শতাধিক বাড়ি এবং গাছপালা, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। ব্যাহত হচ্ছে যান চলাচল, এতে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, আজকে দুপুরের পর থেকে তুমুল বর্ষণে কিন্তু কলকাতার একটি চিরচেনা যে ছবি জলাবদ্ধতা, সেটা কিন্তু প্রকট হয়ে উঠেছে। আপনি জানেন যে এখানে প্রায় 72টি পাম্পিং স্টেশন রয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত যেটি সর্বশেষ জানা গেছে 14টি পাম্পিং স্টেশন থেকে কিন্তু এই থেমে যাওয়া জল সেগুলো কিন্তু সরানোর ব্যবস্থা হয়েছে। আপনার সেন্ট্রাল অ্যাভিনিউ যেটিতে সবচেয়ে বেশি এই জলাবদ্ধতা তৈরি হয়, আজকেও কিন্তু একই রকম ভাবে আমরা দেখেছি। আমার পেছনে যে গাড়িগুলো আছে প্রায় অর্ধেকটাই জলের তলায় ডুবে রয়েছে এবং 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 একই রকম ভাবে আপনি জানেন যে আজকে বিজেপির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে মৌন মিছিল। সেই মৌন মিছিলটাও কিন্তু এই বৃষ্টির কারণে আর বিশেষ করে যে সেন্ট্রাল অ্যাভিনিউতে জলাবদ্ধতার কারণে কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে এবং তাদের যে সদস্যরা তারাও একে একে আসতে শুরু করেছে এবং পুরো বিষয়টি কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে খানিকটা স্মিত বলে মনে হচ্ছে। আর একই রকম ভাবে আপনাকে বলে রাখি যে কলকাতা কর্পোরেশন এখন তো জানেন একটি কোভিড সিচুয়েশনের মধ্যে রয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় তারাও এই জলাবদ্ধতা সরানোর চেষ্টা করছে। আপনি বৃষ্টির সময় এমনিতে আপনি জানেন যে এই জলগুলো মূলত যে পাম্পিং এর মাধ্যমে গঙ্গায় ফেলা হয় এবং আপনি জানেন যে এই মুহূর্তে চলছে জোয়ারের সময় বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই যে জল সেটি স্বাভাবিকের থেকে অস্বাভাবিকভাবে ওপর দিকে ওঠে এবং জল ওপর থেকে নিচে নামে, কিন্তু কলকাতার জল গিয়ে পড়বে গঙ্গায়, কিন্তু গঙ্গাতে এখন প্রচুর জোয়ারের কারণে প্রচুর জল, সে কারণে কিন্তু এই কলকাতার জলাবদ্ধতা কিন্তু আরো 2-2.5 ঘন্টা থাকবে বলেই কলকাতা কর্পোরেশনের যারা সংশ্লিষ্ট বিভাগ রয়েছে তারা কিন্তু আমাদেরকে বলেছে। তবুও যুদ্ধকালীন ভিত্তিতে 14টি পাম্পিং স্টেশন কিন্তু দুপুর থেকে আমরা দেখেছি যে এই থমকে যাওয়া জল সেইটি কিন্তু সরানোর চেষ্টা করছে। তো এই ছিল কবির আমার কাছে কলকাতার জলবদ্ধতার আমার কাছে থাকা সবশেষ। কবির, কলকাতা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সুব্রত আচার্য। সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য এবছর শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংস্থাটি জানায় এই স্বীকৃতি WFP এর কর্মীদের আরও উৎসাহিত করবে। গেল কয়েক দশকে মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার বিভিন্ন দেশে যুদ্ধ সংঘাতে প্রাণ গেছে বহু মানুষের। দামাবার চেয়েও যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকটে প্রাণ হারিয়েছেন আরও বেশি মানুষ। সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগেছে শিশুরা।
এমনই অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিপদসংকুল অঞ্চলেও সংস্থাটির কর্মীরা থেমে থাকেননি। সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার রোধ করতে সবসময় সোচ্চার জাতিসংঘের এই সংস্থাটি। নরওয়ের অসলোতে স্থানীয় সময় শুক্রবার সকালে শান্তিতে 101তম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। গেল কয়েক বছর ধরে খাদ্য অনিশ্চয়তায় রয়েছেন বিশ্বের 80টির বেশি দেশের লাখ লাখ মানুষ। তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে WFP। ইয়েমেন, কঙ্গো, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, বুর্কিনা ফাসো সহ অনেকগুলো দেশে একযোগে সাহসের সঙ্গে সংস্থাটির কর্মীরা কাজ করে যাচ্ছেন। করোনার কারণে সৃষ্ট খাদ্য সংকট নিরসনেও সংস্থাটি মাঠে রয়েছে। As the organization itself has stated, this is the first time in my life I've been speechless. তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুরস্কারকে অবাক করা হিসেবে আখ্যা দিয়েছে WFP। এই স্বীকৃতি আগামীতে আরও উৎসাহ দেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শান্তিতে নোবেলের জন্য এবছর বিবেচনায় ছিলেন 318 ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর আগে গেল বছর এই বিষয়ে নোবেল পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। তিনিও যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পান। সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হচ্ছে এবছরের আয়োজন। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এবছরের বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পুরস্কার তুলে দেওয়া হবে। করোনার কারণে এবছর আয়োজন সীমিত করা হয়েছে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার ধকল কাটিয়ে উঠে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ট্রাম্প পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। আগামী শনিবার ফ্লোরিডায় প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে রিপোর্ট লস্কর আল মামুনের। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ধূম্রজাল। হোয়াইট হাউস ও ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে আসে পরস্পর বিরোধী বক্তব্য। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা মুক্ত না হলেও ঔদ্ধত্য দেখালেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড চিকিৎসার কোর্স শেষ করেছেন। এ সপ্তাহ থেকেই জনসমাগম স্থলে ফিরতে পারবেন। তাকে দেওয়া ওষুধ খুব কার্যকর হয়েছে। বর্তমানে ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার ফ্লোরিডায় অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। I think I'm going to try doing a rally on Saturday night if we have enough time to put it together, but we want to do a rally in Florida, probably in Florida on Saturday night. Might come back and do one in Pennsylvania. এদিকে ট্রাম্পকে পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মার্কিনদের এমন একজন প্রেসিডেন্টের প্রয়োজন যিনি তাদের সমস্যা ও আশা-আকাঙ্ক্ষার কথা বুঝবেন, তারা কি করতে চায় সেটি অনুধাবন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থ নেতৃত্বের কারণেই করোনায় আক্রান্ত 2 লাখেরও বেশি মানুষকে এরই মধ্যে প্রাণ দিতে হয়েছে। আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত 3 নভেম্বরের ভোট গ্রহণ শেষে জানা যাবে আগামী নির্বাচনের শেষে কে হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য নাকি জো বাইডেন প্রথমবারের মতো। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ইতালিতে লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণ ছড়িয়ে পড়ছে প্রায় সর্বত্র। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের ভাগ্য। রোম থেকে বিস্তারিত জুমানা মাহমুদের রিপোর্টে। ইতালিতে আগুনের ফুলকির মতো করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর এমন শিরোনামে আতঙ্ক বেড়েছে সর্বত্র। বৃহস্পতিবার একদিনে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 4,500 মানুষ, মৃত্যু হয়েছে 22 জনের। এদিকে দেশের সর্বত্র মাস্ক ব্যবহারের উপর বাধ্যবাধকতা জারি করে বুধবারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বৃহস্পতিবার সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 7 দিন বাড়িয়ে 15 অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোমে যেভাবে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে তাতে আমরা বাঙালিরা অনেক আতঙ্কিত। আমরা আশা করছি অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো। এটি বেড়ে আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে দ্বিতীয় দফা করোনার বেড়ে যাওয়ার ফলে। এদিকে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 7 মাস ধরে বাংলাদেশে আটকে পড়া প্রায় 10,000 ইতালি প্রবাসীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।
তাদের অধিকাংশই ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। 15ই অক্টোবর নতুন অধ্যাদেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হলে আটকে পড়াদের আরও ক্ষতির শিকার হতে হবে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। পর্তুগালে ভয়াবহ আকার ধারণ করছে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ। নতুন আক্রান্তদের বেশিরভাগই তরুণ তরুণী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রমে উদ্বিগ্ন স্থানীয় সহ বাংলাদেশি শিক্ষার্থীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দীর্ঘ সময় পর শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর রাজধানী লিসবন সহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। শ্রেণীকক্ষে সামাজিক দূরত্ব বা বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি মানা হলেও ক্যাম্পাস প্রাঙ্গণে অধিকাংশই তা মানছে না। গেল 10 এপ্রিল একদিনে সর্বোচ্চ 1516 জন আক্রান্তের পর বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 1278 জন। মুখোমুখি সামনাসামনি বসে ক্লাস হচ্ছে, যদিও বলা হয়েছে এখানে 3 মিটার দূরত্ব বজায় রাখতে, 2 মিটারের পরিবর্তে 3 মিটার, কিন্তু তারা সেটা সবসময় মানছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা আপাতত দুটি গ্রুপে ভাগ হয়ে ক্লাস করছি। একটি গ্রুপ যেদিন ক্লাস করছে, অন্য গ্রুপ সেদিন বাসায় থাকছে। ক্লাসে ফিরতে পেরে আমরা খুবই খুশি, তবে আমাদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব মেনেই সবকিছু করতে হবে। জীবন তো আর থেমে থাকতে পারে না। এদিকে শ্রেণীকক্ষের শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা খুশি হলেও সবার মধ্যেই রয়েছে উদ্বেগ। সংক্রমণের শুরু থেকে এই পর্যন্ত পর্তুগালে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000 আর আক্রান্ত 80,000-এরও উপর। নগরে করোনা সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে মুখোমুখি শিক্ষা কার্যক্রম কতটা যুক্তিসঙ্গত সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পর্তুগালের বিশেষজ্ঞরা। সামনের দিনগুলোতে করোনা নিয়ন্ত্রণে এই বিষয়গুলিকে আমলে নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে দেশ জুড়ে চলছে আন্দোলন। ধর্ষকদের শাস্তি বাড়ানো থেকে শুরু করে নানা দাবিতে মুখর রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমও। এবার সেখানে যোগ হলেন দেশের জাতীয় ক্রিকেটাররাও। ভিডিও বার্তায় নারীর নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা। দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই। তবে দায়িত্বটা শুধু সরকারের উপর দিয়ে ক্ষান্ত হতে চান না তারা। এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারকেও। চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নিজ নিজ পরিবারের নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার তালতলায় ধলেশ্বরীর শাখা নদীতে 60 নৌকার বেদে বহর। এই বহরের স্কুলগামী 50 শিশু, তাদের পড়াশোনা করাচ্ছে আলোকিত শিশু স্কুল। অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা ভার্চুয়াল পড়াশোনা করলেও বেদে শিশুদের সেই সুযোগ নেই। তাই স্কুলটির 2 শিক্ষক ভোরে নৌকায় নৌকায় গিয়ে শিশুদের পড়াচ্ছেন। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ফাহিমা আক্তার আলোকিত শিশু স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। নৌকায় বসবাস হলেও বড় হয়ে বাবা মায়ের মতো সাপে খেলা, ফিঙ্গা লাগানো, মাছ ধরা, চুরি বিক্রি না করে শিক্ষক হয়ে নিজে এবং সমাজকে আলোকিত করতে চায়। স্যার আমাদের নৌকায় এসে আমাদের পড়াচ্ছেন, তারা আমাদের বই খাতা যাতে যা লাগে সব দিয়েছে। ফাহিমার মতো বেদে বহরে আরো 49 শিশুর স্বপ্ন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের জন্য কিছু করার। অভিভাবকরাও মনে করেন শিক্ষার বিকল্প নেই। লেখাপড়ার জন্য অনেক কষ্ট করতে আছে। আমরা কি মানুষ, আমাদের ছেলে সন্তানকে মানুষ করতে হবে। আমরা তার শিক্ষিত না, বাচ্চা কাচ্চা তো শিক্ষা লেগা কষ্ট করতেছি। করোনায় স্কুল বন্ধ এবং ভার্চুয়াল সুবিধা না থাকলেও থেমে নেই পড়াশোনা। স্বেচ্ছাসেবী শিক্ষকরাই ভোরে নৌকায় এসেই পড়াচ্ছেন। 50 জনকে যেহেতু শিক্ষাদান করতেছে, 50 জন না পারি অন্তত যদি আমরা 5 জনও যদি আমরা ভালো অবস্থায় নিয়ে যেতে পারি, ভার্সিটি লেভেলে নিয়ে যেতে পারি, যে ওরা ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো বা কিছু ভালো কিছু হলো, তখন আমাদের মনে হবে যে আমরা সাকসেসফুল। প্রয়োজন বদলে খাবারের ব্যবস্থা করব এবং শিক্ষাদানে যদি আমাদের কোনো সহযোগিতা দরকার, বই খাতা কলম,
সেখানে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2015 সালে প্রতিষ্ঠিত এই স্কুল প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণীর। এখান থেকে 8টি শিশু উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়ে পাশের স্কুলে ভর্তি হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর এইচএসসি পরীক্ষা না হওয়ায় বুয়েট ও মেডিকেলে ভর্তি প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা, মূল্যায়নে সূক্ষ্ম হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষায় সমন্বিত পরীক্ষার তাগিদ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।